স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ নবম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 278-এর ভৌতবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2 নম্বর স্কুল অর্থাৎ আরামবাগ হাই স্কুল এইচএসের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। একের দাগে রয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নিচে উত্তর হিসেবে 4টি করে বিকল্প দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। 1. কোনো সম্পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্কের মান হবে অসীম। 2. জলের ওপর জলীয় বাষ্পের পরিবর্তে শুষ্ক বায়ু থাকলে জলের পৃষ্ঠটান বৃদ্ধি পায়। 3. প্রদত্ত কোনটির বিস্তার মাধ্যম তরল নয়, কুয়াশা। 4. 60 গ্রাম NaOH-কে 500 ml জলে দ্রবীভূত করলে দ্রবণের গাঢ়ত্ব হবে 3 মোল পার লিটার। এখানে NaOH এর আণবিক ওজন প্রথমে আমাদের বের করতে হবে। সোডিয়ামের হচ্ছে 23, অক্সিজেনের 16 আর হাইড্রোজেনের 1, তার মানে টোটাল মিলে হচ্ছে 40। তাহলে 40 গ্রাম NaOH সমান হচ্ছে 1 মোল NaOH। তাহলে 1 গ্রাম NaOH সমান 1 এর 40 মোল NaOH ঐকিক পদ্ধতিতে। 60 গ্রাম NaOH এর মান হয়ে যাবে 1 এর 40 ইন্টু 60 মোল NaOH। তো এখানে 0 0 কাটলো, 2 এর নামতায় কাটলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, অর্থাৎ 3 এর 2 হচ্ছে 3 এর 2 মোল NaOH। এবার দেখো 500 মিলিলিটার জলে NaOH এর মোল সংখ্যা 3 এর 2, আমাদের দরকার হচ্ছে 1000 মিলিলিটার অর্থাৎ 1 লিটার জলে NaOH এর মোল সংখ্যা। সুতরাং আমরা এখান থেকে আবার ঐকিক নিয়মে করব। 1 মিলিলিটার জলে NaOH এর মোল সংখ্যা হয়ে যাবে 3 এর 2 ইন্টু 500টা নিচে চলে আসবে। আর যখন 1000 মিলিলিটার জলে NaOH এর মোল সংখ্যা বের করব তখন বেশি হবে, তার জন্য 3 এর 2 নিচে যেরকম ইন্টু 500 ছিল থাকবে, আর এই 1000টা উপরে গিয়ে গুণ হয়ে যাবে। তাহলে এখানে দেখো 500কে 1000 দিয়ে কাটলে 2 আসবে, আর এখানে 2 2 কেটে গেলে পড়ে থাকবে 3 মোল। তাহলে গাঢ়ত্ব হয়ে যাবে 3 মোল পার লিটার। এরপর আমরা পরেরটায় চলে আসছে। ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ হলো হলুদ। 6. Na2HPO4 একটি আম্লিক লবণ। প্রদত্ত কোনটিতে অণুর সংখ্যা সর্বোচ্চ 2 গ্রাম H2-তে। 8 প্রশ্ন। একই ভরবেগে চলমান দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 4:1 হলে এদের ভরের অনুপাত হয়ে যাবে 1:4। গ্রুপ বিতে রয়েছে 2 এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 ওয়াট সমান কত আর্গ পার সেকেন্ড? এটা হবে 10⁷ আর্গ পার সেকেন্ড। 2 অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য কত হয়? 0। অথবা প্রশ্নে রয়েছে কোন শর্তে কৃতকার্যের মান সর্বোচ্চ হয়? বল ও সরণের মধ্যে 0 ডিগ্রি কোণ হলে, অর্থাৎ বল ও সরণ একই দিকে ক্রিয়া করলে কৃতকার্যের মান সর্বোচ্চ হবে। পরের প্রশ্নে রয়েছে কার্বন স্কেলে পারমাণবিক ভর নির্ণয়ের সময় কার্বনের কোন আইসোটোপটিকে প্রামাণ্য ধরা হয়? 12C6। 4 প্রশ্ন। একটি নন সিস্টেমেটিক অ্যান্টাসিডের নাম লেখো। এটা হবে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। পরের প্রশ্নে রয়েছে রয়্যাল ওয়াটার কি? রয়্যাল ওয়াটার বা অ্যাকোয়ারিজিয়া একটি অ্যাসিডের মিশ্রণ যা বিশেষত সোনা ও প্ল্যাটিনাম ধাতুকে দ্রবীভূত করে। এরপরের প্রশ্নে রয়েছে উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা প্রায় একই থাকে এরূপ একটি লবণের উদাহরণ দাও। এটি হবে সোডিয়াম ক্লোরাইড, যার সংকেত NaCl। 6 প্রশ্ন। একটি তারের বিকৃতি 0.1 এর 2% হলে 10 মিটার দীর্ঘ তারের দৈর্ঘ্য পরিবর্তন কত হবে? দেখো, বিকৃতি মানে হচ্ছে দৈর্ঘ্য পরিবর্তন বাই মূল দৈর্ঘ্য। দৈর্ঘ্য পরিবর্তনটাকে স্মল n আর মূল দৈর্ঘ্যটাকে যদি ক্যাপিটাল L দিয়ে ডিনোট করা হয় তাহলে এটা হয়ে যাবে স্মল l বাই ক্যাপিটাল L। এর মান দেওয়া রয়েছে 0.1 এর 2%। তো এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে 0.1 ইন্টু 2 এর দশমিক তুললে নিচে একটা 10 আসবে, আর 2 এর পার্সেন্ট তুললে নিচে একটা 100 আসবে। তাহলে উপরে হয়ে যাবে 2 1 কে 2, নিচে হয়ে যাবে 1 এর পিঠে 1 2 3, তিনটে 0। এবার তারের দৈর্ঘ্য ক্যাপিটাল L এর মান দেওয়া রয়েছে 10 মিটার। তো এটাকে যদি আমরা সেন্টিমিটারে নিয়ে যাই তাহলে 10কে 100 দিয়ে গুণ করতে হবে, কারণ 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে এটা হয়ে যাবে 1000 সেন্টিমিটার। দৈর্ঘ্য বৃদ্ধি স্মল l সমান হচ্ছে ক্যাপিটাল L ইন্টু 2 এর 1000, এই যে মানটা বেরিয়েছে। তাহলে ক্যাপিটাল L এর মানটা যদি আমরা বসিয়ে দিই 1000 ইন্টু 2 এর 1000, তাহলে এখানে 1000 কেটে গেলে পড়ে থাকবে 2 সেন্টিমিটার। সুতরাং দৈর্ঘ্য বৃদ্ধি হবে 2 সেন্টিমিটার। এর পরের প্রশ্নে রয়েছে কখন কোনো প্রবাহ অশান্ত হয়? বেগ বৃদ্ধি, বাধার সৃষ্টি বা সান্দ্রতা কমে গেলে
প্রবাহীর প্রবাহ অশান্ত হয়। অথবা প্রশ্নে রয়েছে জলের আপেক্ষিক ঘনত্ব 1 হলে এসআইতে জলের ঘনত্ব কত? 1000 কেজি পার মিটার কিউব। গ্রুপ সিতে রয়েছে 3-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1. জলে ভাসমান বরফখণ্ডের আয়তনের 1/11 অংশ জলের উপরে আছে, বরফের ঘনত্ব কত? ধরি মোট বরফখণ্ডের আয়তন হচ্ছে 1 অংশ, জলে ভাসমান বরফখণ্ডের জলের উপরে রয়েছে 1/11 অংশ, তাহলে জলে ভাসমান বরফখণ্ডের জলের নিচে রয়েছে 1 মাইনাস 1/11 অংশ সমান, এখানে দেখো এর নিচে কিছু নেই, এর নিচে আছে 11, তাহলে লসাগু হয়ে যাবে 11, এখানে হবে 11 1 কে 11 মাইনাস 1টা যেমন আছে বসবে, সমান হচ্ছে 11 মাইনাস 1 মানে হচ্ছে 10/11 অংশ এটা জলের নিচে আছে। এবার আমাদের বরফের ঘনত্ব এসআই এককে বের করতে হবে, তো সেটার জন্য 10/11 ইন্টু 1000 সমান, এখানে হচ্ছে একের পিঠে টোটাল 4টে শূন্য হবে, নিচে 11, তো এটা ভাগ করলে দেখে নিও ভাগটা, 9 × 99 হয়েছে প্রথমে, 1 নামলো, এখানে একটা শূন্য নামলো, এরপর আরেকটা শূন্যের প্রয়োজন হচ্ছে কারণ এখানে 10 হচ্ছে যেটা 11 থেকে ছোট, তো এখানে শূন্য বসিয়ে এখানে একটা শূন্য নেওয়া হলো, আবার 9 × 99 আবার 1 নামলো। এবার এরপরে তো আর শূন্য নেই, তাই দশমিক বসিয়ে এখানে শূন্য নেওয়া হলো, কিন্তু তাতেও যখন ছোট হচ্ছে তখন একটা শূন্য বসিয়ে আবার শূন্য নেওয়া হচ্ছে, আবার 9 × 99, তাহলে এই স্টেপটা প্রতি মুহূর্তে চলতেই থাকছে, সুতরাং অঙ্কটা কোনোদিনই শেষ হবে না, এটা একটা অসীম। তো এখানে অ্যান্সারটা আমরা এটাই লিখব, 909.09 কেজি পার মিটার কিউব, যেহেতু এটা এসআই একক তার জন্য এখানে কেজি পার মিটার কিউব একক নিতে হবে। পরের প্রশ্নে রয়েছে অথবায় তামা ও সীসা দ্বারা গঠিত একটি সংকর ধাতুর আয়তন ও ভর যথাক্রমে 30 সিসি এবং 320 গ্রাম। তামা ও সীসার আপেক্ষিক ঘনত্ব যথাক্রমে 8.89 এবং 11.37 হলে ধাতুতে বিদ্যমান তামা ও সীসার আয়তন নির্ণয় করো। প্রথমেই আমরা ধরে নিচ্ছি যে সংকর ধাতুতে তামা ও সীসার আয়তন যথাক্রমে V1 ও V2, অর্থাৎ তামার আয়তন V1 আর সীসার আয়তন হচ্ছে V2। এরপর দেওয়া রয়েছে ধাতুর আয়তন V সমান 30 সিসি এবং ধাতুর ভর ক্যাপিটাল M সমান 320 গ্রাম। এরপর তামার আপেক্ষিক ঘনত্ব যদি আমরা D1 ধরে নিই, এর মানটা দেওয়া রয়েছে 8.89, সীসার আপেক্ষিক ঘনত্বটাকে D2 ধরে নিলে এর মান দেওয়া রয়েছে 11.37। এবার ধাতুর ভর ক্যাপিটাল M সমান হয়ে যাবে তামার ভর প্লাস সীসার ভর। এখানে তামার ভর হচ্ছে D1 V1 প্লাস D2 V2, কারণ ভর মানে হলো ঘনত্ব ইন্টু আয়তন, তাহলে তামার ঘনত্ব ইন্টু তামার আয়তন, তাহলে তামার ঘনত্ব ছিল D1, তামার আয়তন ছিল V1, তাই D1 V1 হয়েছে, প্লাস সীসার ক্ষেত্রে হচ্ছে D2 V2। এরপর দেখো ধাতুর ভর তো 320 ছিল, 320 সমান D1 আর D2-র মানটা বসিয়ে দেওয়া হচ্ছে 8.89 V1 প্লাস 11.37 V2, এটা হয়ে যাবে 1 নম্বর সমীকরণ। দ্বিতীয়ত ধাতুর আয়তন V সমান হচ্ছে তামার আয়তন প্লাস সীসার আয়তন সমান হচ্ছে V1 প্লাস V2, সুতরাং ধাতুর আয়তন যেহেতু 30 দেওয়া রয়েছে, তো আমরা লিখতে পারি 30 সমান সমান V1 প্লাস V2, এটা 2 নম্বর সমীকরণ। এরপর 2 নম্বর সমীকরণ থেকে আমরা পেয়ে যাচ্ছি V2-র মানটা হয়ে যাবে, V1টাকে ওদিকে পাঠিয়ে দিলে 30 মাইনাস V1। এবার 1 নম্বর সমীকরণে যদি আমরা এই মানটাকে বসিয়ে দিই V2-র জায়গায়, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, 1 নম্বর সমীকরণ ছিল এইটা, তো এখানে আমরা বসিয়ে দিচ্ছি 320 প্লাস এই সমান 8.89 V1 যেমন ছিল লেখা হয়েছে, প্লাস 11.37 ইন্টু V2-র জায়গায় 30 মাইনাস V1 বসানো হয়েছে। এরপর 320 সমান 8.89 V1 প্লাস 11.37কে যদি 30 দিয়ে গুণ করা হয় তাহলে এটা বেরোবে 341.1 প্লাসে মাইনাসে মাইনাস 11.37 V1। এরপর দেখো 320 আর এদিকে সংখ্যা বলতে 341.1টা আছে, এটাকে যদি আমরা বাঁ দিকে নিয়ে চলে যাই তাহলে এটা মাইনাসে হয়ে যাবে, আর ডান দিকে পড়ে থাকবে 11.37 V1 থেকে 8.89 V1 বিয়োগ গেলে মাইনাস 2.48 V1, যেহেতু 11.37 বড় আর তার চিহ্নটা মাইনাস আছে তাই এখানে চিহ্নটা ঋণাত্মক হয়েছে। এবার এদিকেও 341.1 থেকে যদি 320কে বিয়োগ করা হয় তাহলে আমরা পেয়ে যাব মাইনাস 21.1, দুদিকে মাইনাস মাইনাস কেটে গেল। এবার এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি 2.48 V1 সমান 21.1, তাহলে V1-এর মান বের করতে গেলে 21.1কে 2.48 দিয়ে ভাগ করতে হবে, তো 21.1কে আমরা 2.48 দিয়ে ভাগ করেছি, করে V1-এর মানটা পাওয়া গেছে 8.5। এবার এই যে সমীকরণটা V2-র মানটা ছিল 30 মাইনাস V1, তো সেখানে আমরা 30 মাইনাস 8.5 বসিয়ে দিলে এখানে পেয়ে যাব 21.5, অর্থাৎ তামার আয়তন হয়ে যাবে 8.5 সিসি আর সীসার আয়তন হয়ে যাবে 21.5 সিসি। পরের প্রশ্নে রয়েছে 2-এর দাগে এনটিপিতে 5 গ্রাম
একটি গ্যাস 4 লিটার আয়তন দখল করে, গ্যাসটির আণবিক গুরুত্ব নির্ণয় করো। এনটিপিতে গ্যাসের মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার। এবার 4 লিটার আয়তনের গ্যাসের ওজন দেওয়া আছে 5 গ্রাম। 1 লিটার আয়তনের গ্যাসের ওজন হয়ে যাবে 5/4 গ্রাম। আর 22.4 লিটার আয়তনের গ্যাসের ওজন হয়ে যাবে 5/4 ইন্টু 22.4। 4 দিয়ে 22.4কে কাটলে এটা হবে 5.6। এবার 5.6কে যদি 5 দিয়ে গুণ করা হয় তাহলে হবে 28.0 গ্রাম। ডান দিকে শূন্যর কোনো দাম নেই, তাই শূন্যটা কেটে গেছে, সুতরাং গ্যাসটির আণবিক গুরুত্ব হয়ে যাবে 28 গ্রাম। নেক্সট যেটা রয়েছে অথবার প্রশ্নে, আণবিক ভর ও সংকেত ভরের মধ্যে দুটি পার্থক্য লেখো। আণবিক ভর ও সংকেত ভরের মধ্যে পার্থক্য বিষয় হচ্ছে 1 নম্বর সংজ্ঞা। কোনো মৌলের বা যৌগের একটি অণুর ভর একটি কার্বন 12 পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী সেই সংখ্যাকে ওই পদার্থের আণবিক ভর বলে। সংকেত ভর বলতে কোনো আয়নীয় যৌগের সংকেতে উপস্থিত পরমাণুর পারমাণবিক ভরের যোগফলকে বোঝায়। 2 নম্বর বিষয় হচ্ছে প্রযোজ্যতা। আণবিক ভর, যে সমস্ত মৌলিক বা যৌগিক পদার্থের অণুর পৃথক অস্তিত্ব আছে তাদের ক্ষেত্রে আণবিক ভর কথাটি প্রযোজ্য। যেসব যৌগের অণুর কোনো পৃথক অস্তিত্ব নেই আয়নীয় যৌগের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে সংকেত ওজন কথাটি প্রযোজ্য। পরের প্রশ্নে রয়েছে, একটি অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করা যায় কি কি উপায়ে? অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করার উপায়: 1. স্থির উষ্ণতায় অসম্পৃক্ত দ্রবণে অতিরিক্ত দ্রাব যোগ করলে একসময় দ্রবণটি সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়। 2. অসম্পৃক্ত দ্রবণটিকে উত্তপ্ত করলে কিছু পরিমাণ দ্রাবক বাষ্পীভূত হয়ে যায়, ফলে দ্রাবকের পরিমাণ কমে যায় কিন্তু দ্রাবের পরিমাণ একই থাকে, ফলে দ্রবণটি সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়। 3. উষ্ণতা বৃদ্ধিতে যেসব দ্রাবের দ্রাব্যতা বাড়ে তাদের অসম্পৃক্ত দ্রবণের উষ্ণতা হ্রাস করলে একটি বিশেষ নিম্নতর উষ্ণতায় দ্রবণটি সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়। পরের প্রশ্নে রয়েছে, উত্তপ্ত কপারের ওপর দিয়ে নাইট্রিক অ্যাসিড বাষ্প পাঠানো হলো, কি ঘটে সমীকরণ সহ লেখো। উত্তপ্ত কপারের ওপর দিয়ে নাইট্রিক অ্যাসিডের বাষ্প পাঠানো হলে নাইট্রোজেন গ্যাস, কিউপ্রিক অক্সাইড ও জল উৎপন্ন হয়। রাসায়নিক বিক্রিয়াটি হলো 5Cu প্লাস 2HNO3 সমান 5CuO প্লাস N2 প্লাস H2O। যেহেতু N2 মানে হচ্ছে নাইট্রোজেন গ্যাস, তাই এখানে ঊর্ধ্বমুখী চিহ্ন দেওয়া রয়েছে। পরবর্তী প্রশ্নে রয়েছে অথবায়, শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে তামার বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, বিক্রিয়ার সমীকরণ দাও। শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিডের সাথে তামার বিক্রিয়ায় কিউপ্রিক নাইট্রেট, নাইট্রাস অক্সাইড ও জল উৎপন্ন হয়। এখানে বিক্রিয়া হয়ে যাবে 4Cu প্লাস 10HNO3 সমান 4CuNO3 হোল 2 প্লাস N2O, এটাই হচ্ছে নাইট্রাস অক্সাইড প্লাস 5H2O। 5 প্রশ্নে রয়েছে, প্রমাণ করো রৈখিক ভরবেগ P সমান 2E/v, যেখানে E হলো গতিশক্তি আর v হলো বেগ। m ভরের একটি বস্তু v বেগে গতিশীল হলে তার গতিশক্তি হয়ে যাবে E সমান 12mv²। তো এদিকে 2টা ওদিকে গেলে, এটা ভাগে আছে, ওদিকে গেলে গুণ হয়ে যাবে 2E সমান হয়ে যাবে mv²। তাহলে 2E সমান হয়ে যাবে mv ইন্টু v, v²টাকে v করে ভেঙে নেওয়া হয়েছে। 2E ইন্টু এই ভিটা এদিকে গুণে আছে, ওদিকে এলে ভাগ হয়ে যাবে 2E/v সমান হয়ে যাবে mv। তাহলে 2E/v সমান হয়ে যাবে p, যেখানে হচ্ছে রৈখিক ভরবেগ p সমান হচ্ছে mv। তাহলে mv মানে হচ্ছে p, যেটা হচ্ছে রৈখিক ভরবেগ, সুতরাং আমরা লিখতে পারি p সমান হচ্ছে 2E/v। প্রমাণিত। এরপর আমরা গ্রুপ ডিতে চলে আসছি। 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 দাগের এ, অভিকর্ষের প্রভাবে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রটি প্রমাণ করো। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্রটি হলো, ঘর্ষণ বা অন্য কোনো শক্তি অপচয়ী বল উপস্থিত না থাকলে অবাধে পতনশীল বস্তুর গতির যে কোনো অবস্থানে বস্তুটির মোট যান্ত্রিক শক্তি অর্থাৎ স্থিতিশক্তি প্লাস গতিশক্তির মান সর্বদাই সংরক্ষিত থাকে বা ধ্রুবক হয়। ধরা যাক m ভরের একটি বস্তুকণা শূন্যস্থানে h উচ্চতা থেকে বিনা বাধায় ছেড়ে দেওয়া হলো। গতিপথের সর্বোচ্চ অবস্থানে অর্থাৎ a বিন্দুতে কণার গতিশক্তি ek সমান 0, কারণ a বিন্দুতে কণাটির স্থির এবং এর স্থিতিশক্তি ek সমান হচ্ছে mgh, যেখানে g হচ্ছে ওই স্থানে অভিকর্ষজ ত্বরণ। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা তোমাদের আঁকতে হবে। এটা হচ্ছে এ অবস্থান। এই অবস্থানে বস্তুটিকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং এই অবস্থানে বস্তুটার স্থিতিশক্তি হয়ে যাবে mg ইন্টু h আর গতিশক্তি 0। এরপর
এ বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি হয়ে যাবে ই এ সমান হচ্ছে ই কে প্লাস ইপি, অর্থাৎ মোট যান্ত্রিক শক্তি সমান হচ্ছে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। গতিশক্তি তো 0, স্থিতিশক্তি mgh, তার মানে দুটোকে যোগ করলে আমরা পেয়ে যাব mgh। গতিপথের সর্বনিম্ন বিন্দু সিতে কণার বেগ ভিসি হলে, অর্থাৎ এই বিন্দুতে যদি কণার বেগ ভিসি হয়, তাহলে আমরা বলতে পারি ভিসি স্কোয়ার সমান হচ্ছে 0 প্লাস 2gh, কারণ আমরা একটা ফর্মুলা পড়েছিলাম ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। প্রাথমিক বেগ এখানে যেহেতু ইউ সমান 0, তাই ইউ এর জায়গায় 0 বসানো হয়েছে। তাহলে সি বিন্দুতে গতিশক্তি ইকে সমান হাফ এম ভিসি স্কোয়ার সমান হচ্ছে হাফ এম ইন্টু ভিসি স্কোয়ারের মানটা আমরা বের করে নিয়েছি 2gh, তাহলে এখানে 2 কেটে যাবে, পড়ে থাকবে m ইন্টু জি ইন্টু এইচ। ভূমি স্পর্শ করার মুহূর্তে এইচ সমান 0, অর্থাৎ সি বিন্দুতে ইপি সমান হচ্ছে mgh সমান 0, তাহলে সি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি হয়ে যাবে ইসি সমান হচ্ছে ইপি প্লাস ইকে সমান 0 প্লাস mgh সমান mgh। এরপর মধ্যবর্তী যে কোনো স্থানে, যেমন এখানে ধরো বি বিন্দু দেওয়া রয়েছে, এই মধ্যবর্তী যে কোনো স্থানে যেখানে বস্তুটার মধ্যে স্থিতিশক্তি গতিশক্তি দুই বর্তমান, এক্ষেত্রে সর্বোচ্চ অবস্থান থেকে ভূপৃষ্ঠ অভিমুখে বস্তুকণাটির সরণ এবি সমান যদি এক্স হয়, তাহলে বি বিন্দুতে নির্দেশস্থল অর্থাৎ ভূপৃষ্ঠ সাপেক্ষে ওর স্থিতিশক্তি হয়ে যাবে ইপি সমান mg ইন্টু এইচ মাইনাস এক্স। এটার মানেটা কি বলতে চাইলো, যদি বস্তুটা সর্বোচ্চ অবস্থান থেকে এক্স দূরত্ব অতিক্রম করে আসে, তাহলে তার যে ভূমি থেকে টোটাল দূরত্বটা সেটা তো আর পুরোটা এইচ থাকছে না, হয়ে যাচ্ছে কি এইচ মাইনাস এক্স, কারণ এক্স পরিমাণ দূরত্ব সে কমে এসেছে, অর্থাৎ এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করে এসেছে, তার টোটাল দূরত্ব ছিল এইচ, সেখান থেকে এক্স পরিমাণ দূরত্ব যদি সে অতিক্রম করে আসে, তাহলে তার এখনও অতিক্রম করতে বাকি রয়েছে এইচ মাইনাস এক্স পরিমাণ দূরত্ব। তো সেই এইচ মাইনাস এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করতে গেলে তার মধ্যে এখনও স্থিতিশক্তি সঞ্চিত রয়েছে ইপি সমান mg ইন্টু এইচ মাইনাস এক্স। এবার বি বিন্দুতে কণাটির বেগ যদি ভিভি হয়, তাহলে আমরা বলতে পারি ভিভি স্কোয়ার সমান সমান 0 প্লাস 2gx। এখানেও তো ইউ এর মানটা 0, কারণ প্রাথমিক গতিবেগ তো বস্তুটা 0ই ছিল, তাহলে ভিভি স্কোয়ার সমান হয়ে যাবে 2 ইন্টু জি ইন্টু এক্স। তাহলে বি বিন্দুতে গতিশক্তি ইকে সমান হচ্ছে হাফ এম ইন্টু ভিভি স্কোয়ার সমান হাফ এম ইন্টু 2gx। 2 কেটে গেলে এখানে পড়ে থাকবে mgx। এবার বি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি ইবি সমান হচ্ছে ইপি প্লাস ইকে সমান ইপির মানটা তো mg ইন্টু এইচ মাইনাস এক্স প্লাস mgx। তাহলে এখানে দেখো mgh মাইনাস mgx প্লাস mgx, তো mgx প্লাসে মাইনাসে কেটে যাবে, শুধু পড়ে থাকবে mgh। সুতরাং পতনশীল বস্তুর যে কোনো অবস্থানে মোট যান্ত্রিক শক্তির মান সর্বদাই হয় mgh। অভিকর্ষের প্রভাবে অবাধে পতনশীল বস্তুর মোট যান্ত্রিক শক্তি সর্বদাই ধ্রুবক থাকে, প্রমাণিত। পরের প্রশ্ন রয়েছে এম ও 4m ভরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 2:1 হলে তাদের ভরবেগের অনুপাত কত হবে? ধরি প্রথম বস্তুর ভর m ও বেগ v1। প্রথম বস্তুর গতিশক্তি u1 সমান হয়ে যাবে হাফ m v1 স্কোয়ার, আর ভরবেগ p1 সমান m v1। দ্বিতীয় বস্তুর ভর দেওয়া আছে 4m আর বেগ হচ্ছে v2 ধরে নিচ্ছি, তাহলে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে গতিশক্তি e2 সমান হয়ে যাবে হাফ m ইন্টু ভি স্কোয়ার ফর্মুলা, তাহলে হাফ ইন্টু m এর জায়গায় আমরা বসাবো 4m আর v এর জায়গায় বসাবো v2 স্কোয়ার, আর ভরবেগ p2 সমান হচ্ছে 4m v2। এরপর দেখো ই1কে যদি ই2 দিয়ে আমরা ভাগ করে দিই, তাহলে উপরে হয়ে যাবে হাফ এম v1 স্কোয়ার, নিচে হয়ে যাবে হাফ ইন্টু 4m ইন্টু v2 স্কোয়ার। তাহলে এখানে হাফ হাফ কেটে গেলে উপরে থাকবে m v1 স্কোয়ার, নিচে 4m v2 স্কোয়ার। এবার আমরা এটাকে একটু সাজিয়ে নেব। u1 বাই e2 সমান হচ্ছে m ইন্টু v1 স্কোয়ার বাই 16m ইন্টু v2 স্কোয়ার। এখানে 16 ছিল না, 4 ছিল, তাহলে আমি 4 এক্সট্রা এনেছি, কারণ 4 4 16 হয়, সেই 4টা দিয়ে আবার উপরে গুণও করে দিচ্ছি, যাতে করে 4 4 16 হয়ে যায়। অঙ্কের সুবিধার জন্য আমরা এটাকে যেমন 16 করে নিয়েছি, অর্থাৎ 4 দিয়ে ভাগ করেছি, ঠিক তেমনই 4 দিয়ে গুণও করে দিচ্ছি 4 ইন্টু m। এখানে এই mটা এক্সট্রা এসেছে, তাই উপরে একটা m নেওয়া হয়েছে আর নিচে একটা m নেওয়া হয়েছে। সরি, ভুল বললাম, এখানে ওপরে এম আনা হয়েছে, তাই জন্য নিচে একটা এম আনা হয়েছে, এই এমটা তো আগে থেকেই ছিল। তাহলে এটাকে যদি আমরা এম ইন্টু v1 তার হোল স্কোয়ার করি, কারণ এখানে দেখো এম দুটো আছে, v1ও দুটো আছে, তাহলে এম v1 তার হোল স্কোয়ার সমান এই বাই নিচে হয়ে যাচ্ছে 4 4 16, মানে 4 স্কোয়ার করলে 16 হয়, 4 m ইন্টু v2 তার হোল স্কোয়ার ইন্টু এই যে 4টা এক্সট্রা ছিল সেটা উপরে আছে, সমান এটা p1 স্কোয়ার বাই p2 স্কোয়ার ইন্টু 4। তাহলে আমরা এটাকে লিখতে পারি p1 স্কোয়ার বাই p2 স্কোয়ার ইন্টু 4 সমান এর মানটা দেওয়া রয়েছিল 2:1, তার মানে 2/1। p1 বাই p2 তার হোল স্কোয়ার সমান 2, এদিকে 4টা গুণে আছে, এদিকে এলে ভাগে চলে আসবে নিচে, 4 1 4। তাহলে দেখো p1 বাই p2 তার হোল স্কোয়ার সমান এটা কাটাকাটি করলে 2 1 2, 2 2 4, তাহলে 1 2,
তাহলে P1/P2 সমান হচ্ছে 1/2 রুট, তার মানে উপরে 1 রুট করলে 1 হবে, নিচে 2 রুট করলে √2 হবে। তাহলে P1/P2 র মান হয়ে যাবে 1/√2, অতএব P1:P2 সমান হয়ে যাবে 1:√2। তাহলে ভরবেগের অনুপাত হয়ে যাবে 1:√2। অথবা প্রশ্নে রয়েছে এ, একটি হালকা ও একটি ভারী বস্তুর গতিশক্তি সমান, কোনটির ভরবেগ বেশি? বস্তুর গতিশক্তি E সমান হচ্ছে p²/2m, অর্থাৎ P সমান √2me, যেখানে চিহ্নগুলি প্রচলিত অর্থযুক্ত। তাহলে আমি এখান থেকে বলতে পারি P সমানুপাতি √m, যখন E ধ্রুবক। একটি হালকা বস্তুর ভর m1 আর ভরবেগ p1 আর ভারী বস্তুর ভর m2 ভরবেগ p2 হলে P1/P2 সমান √m1/m2। যেহেতু m2 বড়, তাহলে m1/m2 র মানটা 1 থেকে ছোট, সুতরাং বলা যায় P1 ইজ লেস দ্যান P2, অর্থাৎ P1 ছোট, P2 বড়। সুতরাং একটি হালকা ও একটি ভারী বস্তুর গতিশক্তি সমান হলে ভারী বস্তুর ভরবেগ বেশি হবে। নেক্সট কোয়েশ্চেনে রয়েছে 20 কেজি ভরের একটি বালক 2.5 কেজি ভরের একটি বাক্স নিয়ে 1.5 মিনিটে 18 মিটার উঁচু বাড়ির ছাদে উঠল, ওই বালকের ক্ষমতা কত? বালক ও বাক্সের মোট ওজন এখানে 20 কেজি প্লাস 2.5 কেজি সমান হচ্ছে 22.5 কেজি। এটাকে যদি আমরা ভাঙি তাহলে 22 দুগুণে 44 আর 1 45 2 কেজি। এরপর বালকের সরণ হয়েছে 18 মিটার, কারণ 18 মিটার উঁচুতে উঠেছে, আর সময় লেগেছে 1.5 মিনিট। 1.5 মানে হচ্ছে এটা 3/2, আর মিনিটটাকে যদি সেকেন্ডে নিয়ে যাওয়া হয় তাহলে 60 দিয়ে গুণ হবে, 2 দিয়ে 60কে কাটলে 30, মানে 3 × 3 = 90 সেকেন্ড। বালকের ক্ষমতা সমান কৃতকার্য বাই সময় সমান হচ্ছে বল ইন্টু সরণ বাই সময়, সমান বল এখানে 45/2 ইন্টু 9.8, এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, ইন্টু সরণটা হচ্ছে 18, নিচে 90। তো কাটাকাটি করা হয়েছে, কাটাকাটি করে এখানে বেরিয়েছে হচ্ছে 441-এর 10। তো 441কে 10 দিয়ে ভাগ করলে 1 ঘর আগে দশমিকটা উঠে যায়, অর্থাৎ 44.1 জুল পার সেকেন্ড। এটাই হয়ে যাবে বালকটির ক্ষমতা। এর পরের প্রশ্নতে রয়েছে অ্যালুমিনিয়াম অক্সাইড কিরূপ অক্সাইড, যুক্তি দাও। অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী অক্সাইড, কারণ এটি অ্যাসিড ও ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। এর মধ্যে আম্লিক ও ক্ষারকীয় উভয় ধর্মই বর্তমান। পরের প্রশ্ন দেওয়া আছে NH4 এবং NaHSO4 কোন শ্রেণীর লবণ তা লেখো। NH4 এটা শমিত লবণ, আর NaHSO4 এটা হচ্ছে আম্লিক লবণ। 3 দাগের এর প্রশ্নে রয়েছে 250 সেন্টিমিটার দীর্ঘ 1 মিলিমিটার ব্যাসের একটি লোহার তারের এক প্রান্ত দড়ির সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত এবং অপর প্রান্তে 8 কেজি ওজন রাখা হলো। তারের দৈর্ঘ্যের বৃদ্ধি নির্ণয় করো। লোহার ইয়ং গুণাঙ্ক y সমান 20 × 10⁻11 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তারের দৈর্ঘ্য ক্যাপিটাল L সমান 250 সেন্টিমিটার ও দৈর্ঘ্য বৃদ্ধি স্মল l সেন্টিমিটার, এটা ধরে নেওয়া হলো। তারের ব্যাসার্ধ r এর মানটা দেওয়া আছে 1/2 মিলিমিটার সমান 0.5 মিলিমিটার। তার মানে 0.5কে 10 দিয়ে ভাগ করে দিলে এটা সেন্টিমিটারে ট্রান্সফার হয়ে যাবে, সমান 0.05 সেন্টিমিটার। অভিকর্ষজ ত্বরণ g এর মান হচ্ছে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার CGS এককে। প্রযুক্ত বল F সমান হয়ে যাবে 8 কেজি ওয়েট, কারণ এটা দেওয়া রয়েছে, সমান এই কেজি ওয়েট থেকে যদি আমাদের ডাইনে নিয়ে যেতে হয় তাহলে 8 গুণিতক 10 × 3 ইন্টু 980 করলে এটা ডাইনে চলে আসবে, আর y এর মানটা তো দেওয়া রয়েছে। এবার আমরা জানি y সমান হচ্ছে F/πr² বাই স্মল l বাই ক্যাপিটাল L। তাহলে এটা সমান আমরা লিখতে পারি প্রথম সংখ্যা বাই চতুর্থ সংখ্যা, প্রথম সংখ্যা ইন্টু চতুর্থ সংখ্যা, অর্থাৎ F × L উপরে চলে যাবে, আর বাকি πr² ইন্টু L এটা নিচে থাকবে। তাহলে এবার প্রত্যেকের মান বসানো হচ্ছে। y এর মান তো দেওয়া রয়েছে 20 × 10⁻11 সমান, এখানে F এর মানটা, ক্যাপিটাল L এর মানটা, পাই মানে হচ্ছে 3.14 ইন্টু r মানে হচ্ছে 0.05 তার স্কোয়ার ইন্টু স্মল l এর মানটা আমরা জানি না। এবার আমরা স্মল l এর মানটা বের করব। তো স্মল lটাকে ওদিকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং 20 × 10⁻11 এটা এদিকে নিচে চলে আসবে। তাহলে এটা এখানে দেখো 8 গুণিতক 10⁻3 গুণিতক 980 ইন্টু 250 যেমন আছে উপরটায় থাকলো, নিচে 3.14, এর দশমিক তুললে নিচে একটা 100 আসবে, গুণিতক 0.05 স্কোয়ার আছে মানে 0.05টা দুবার আছে, এর দশমিক তুললেও 100, এর দশমিক তুললেও নিচে 100, আর 20 × 10⁻11। এরপর দেখো নিচে যে 100গুলো আছে সেগুলো
উপরে চলে যাবে। তাহলে এখানে 8 গুণিতক 10-এর মাথায় 3 গুণিতক এটা 98 করা হয়েছে, এটাকে 25 করা হয়েছে। তাহলে এখানে একটা 10, এখানে একটা 10, তার মানে 10-এর স্কোয়ার। আর নিচে থেকে কটা 10 উপরে যাবে? 1 2 3 4 5 6, 6টা। তাই এখানে উপরে 10⁶ লেখা হয়েছে। আর নিচে রয়েছে 314 গুণিতক 5 গুণিতক 5 গুণিতক 20 গুণিতক 10-এর মাথায় 11। টোটাল ওপরে দেখো 10 কটা আছে? 3টে আর 2টো 5টা আর 6টা 11টা, আর নিচেও আছে 11টা, তো পুরো 10গুলো কেটে গেল। এবার দেখো 8 দিয়ে কাটাকাটি করা হয়েছে, 2 দিয়ে 4 করা হয়েছে, 4 দুগুণে 8, আর 314কে 2 দিয়ে কাটলে হয়েছে 157। আবার 4কে 2 দিয়ে কাটা হয়েছে, আর এখানে 20কে 10 করা হয়েছে কেটে, 10 দুগুণে 20, আর 5 দিয়ে 25কে কাটা হয়েছে, 5 5-এ 25, আবার 5 5-এ 25 কেটে গেছে। তাহলে উপরে থাকছে 196, নিচে 1570। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 0.1248 তো এটাকে যদি আসন্ন মানে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ দশমিকের পর যদি আমরা 3টে সংখ্যা পর্যন্ত নিই, তাহলে এটা হয়ে যাবে 0.125 সেন্টিমিটার, অর্থাৎ তারের দৈর্ঘ্য বৃদ্ধি 0.125 সেন্টিমিটার। পরের প্রশ্ন, পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটি অধিকতর মৌলিক? বাহ্যিক বলের প্রয়োগে কোনো বস্তুকে বিকৃত করা হলে বস্তুটির মধ্যে স্থিতিস্থাপকতা ধর্মের কারণে একটি অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলের উদ্ভব হয়। একক ক্ষেত্রফলে সৃষ্ট এই অভ্যন্তরীণ প্রতিক্রিয়াকেই পীড়ন বলে। সুতরাং বিকৃত বস্তুতেই কেবল পীড়নের অস্তিত্ব থাকে, অর্থাৎ পীড়নের উৎপত্তির কারণই হলো বিকৃতি। সুতরাং বিকৃতি পীড়ন অপেক্ষা বেশি মৌলিক। অথবা প্রশ্নে রয়েছে, বায়ুতে ও জলে কোনো বস্তুর ওজন যথাক্রমে 100 গ্রাম ও 40 গ্রাম, 0.8 আপেক্ষিক ঘনত্ব বিশিষ্ট কোনো তরলে নিমজ্জিত অবস্থায় বস্তুটির ওজন নির্ণয় করো। ওই তরলের সাপেক্ষে বস্তুটির আপেক্ষিক ঘনত্ব নির্ণয় করো। বস্তুর ওজন বায়ুতে W1 ধরে নিলে 100 গ্রাম, আর জলে হচ্ছে W2 ধরে নিলে এটা 40 গ্রাম। তাহলে জল দ্বারা বস্তুর ওপর ঊর্ধ্বমুখী বল হয়ে যাবে W1 - W2 সমান 100 - 40 সমান 60 গ্রাম। এরপর তরলের আপেক্ষিক ঘনত্ব দেওয়া আছে 0.8, আর জলের আপেক্ষিক ঘনত্ব আমরা জানি 1। তরল দ্বারা বস্তুর ওপর ঊর্ধ্বমুখী বল সমান তরলের ঘনত্ব বাই জলের ঘনত্ব ইন্টু জল দ্বারা বস্তুর ওপর ঊর্ধ্বমুখী বল সমান 0.8। এর দশমিক তুললে নিচে একটা 10 আসবে। নিচে জলের ঘনত্ব ছিল, এর মানটা হচ্ছে 1 ইন্টু জল দ্বারা বস্তুর ওপর ঊর্ধ্বমুখী বল, এটা 60। তো এখানে 0 0 কেটে গেল, 6 × 48 গ্রাম। তাহলে তরলে নিমজ্জিত অবস্থায় বস্তুর ওজন 100 - 48 সমান 52 গ্রাম। তরলের সাপেক্ষে বস্তুর আপেক্ষিক ঘনত্ব হয়ে যাবে 100/60, কাটাকাটি করলে 5/3, ভাগ করলে 1.67। আর্কিমিডিসের নীতিটি বিবৃত করো। স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হলে বস্তুটির কিছু পরিমাণ আপাত ওজন হ্রাস ঘটে, যা বস্তুর নিমজ্জিত অংশ দ্বারা অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান। 4-এর দাগের এতে রয়েছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের 4 লিটার জলীয় দ্রবণে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে। দ্রবণটির মোল পার লিটার এককে মাত্রা নির্ণয় করো। NaOH এর আণবিক ওজন 23 + 16 + 1 সমান 40। 40 গ্রাম NaOH সমান 1 মোল NaOH। 4 লিটার জলে NaOH এর মোল সংখ্যা 1। 1 লিটার জলে NaOH এর মোল সংখ্যা হয়ে যাবে 1/4, এটা ভাগ করলে 0.25, অর্থাৎ দ্রবণের মাত্রা 0.25 মোল পার লিটার। দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ করা হয় কেন? কোনো পদার্থের দ্রাব্যতা একটি নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট। কোনো নির্দিষ্ট দ্রাবকে কোনো নির্দিষ্ট দ্রাবের দ্রাব্যতা উষ্ণতার সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। উষ্ণতা বাড়ালে কিছু কিছু দ্রাবের দ্রাব্যতা বাড়ে, আবার কারোর দ্রাব্যতা কমে। দেখা গেছে 100 গ্রাম দ্রাবকের বিভিন্ন উষ্ণতায় সম্পৃক্ত করতে একই দ্রাবের ভিন্ন ভিন্ন পরিমাণ প্রয়োজন হয়, তাই দ্রাব্যতার সংজ্ঞায় নির্দিষ্ট উষ্ণতার উল্লেখ প্রয়োজন। পরের প্রশ্ন, পারমাণবিক ভর এককহীন রাশি কেন? পারমাণবিক ভর প্রকৃতপক্ষে দুটি ভরের অনুপাত। এটি একটি তুলনামূলক সংখ্যা, তাই এটি একটি এককবিহীন রাশি। অধিকাংশ মৌলের পারমাণবিক ভর ভগ্নাংশ হয় কেন? প্রকৃতিতে প্রায় সব মৌলই একাধিক আইসোটোপের মিশ্রণ রূপে বর্তমান। প্রকৃতিজাত কোনো নির্দিষ্ট মৌলে তার আইসোটোপগুলির প্রাচুর্যের অনুপাত মোটামুটি নির্দিষ্ট। মৌলের পারমাণবিক ভর নির্ণয়ের সময় প্রকৃতিতে উপস্থিত উক্ত মৌলের সব আইসোটোপের পারমাণবিক ভরের আনুপাতিক গড় নেওয়া হয়। যদিও বিভিন্ন আইসোটোপের পারমাণবিক ভর প্রায় পূর্ণ সংখ্যা হয়, কিন্তু তা সত্ত্বেও তাদের প্রাচুর্য অনুযায়ী গড় নেওয়ার ফলে মৌলটির পারমাণবিক ভরের প্রাপ্ত মান পূর্ণ সংখ্যা না হয়ে ভগ্নাংশে হয়। যেমন প্রকৃতিতে হাইড্রোজেনের 3টি আইসোটোপ বর্তমান, প্রোটিয়াম, ডয়টেরিয়াম এবং ট্রিটিয়াম। প্রকৃতিতে আইসোটোপগুলির প্রাচুর্য যথাক্রমে 99%, 0.9% এবং 0.1%। সুতরাং হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব সমান 1 গুণিতক 99 প্লাস 2 গুণিতক 0.9 প্লাস 3 গুণিতক 0.1/100 সমান 1.011 ভগ্নাংশ।
আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।